আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সারা দেশে এই সময় উৎসবের আমেজ। আমরা সবাই কিছুদিন আগে দীপাবলি পালন করেছি এবং এখন বহু মানুষ ছট পূজায় ব্যস্ত আছেন। ঘরে ঘরে ঠেকুয়া তৈরি হচ্ছে, ঘাটগুলো সাজানো হচ্ছে, বাজারে রঙিন উৎসবের আমেজ, চারিদিকে শ্রদ্ধা, আন্তরিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধন দেখা যাচ্ছে। ছট ব্রত পালনকারী মহিলারা যে সমর্পণ এবং নিষ্ঠার সঙ্গে এই উৎসবের প্রস্তুতি নেন, তা সত্যি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বন্ধুগণ, মহান ছট উৎসব হল প্রকৃতি এবং সমাজের গভীর ঐক্যের এক সুন্দর প্রতিচ্ছবি। ছটের ঘাটে সমাজের সব শ্রেণীর মানুষ একত্রিত হয়। এই দৃশ্য ভারতের সামাজিক একতার সবচেয়ে সুন্দর উদাহরণ। আপনারা দেশ এবং দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুন না কেন, যদি সুযোগ পান তাহলে ছট উৎসবে অবশ্যই অংশ নেবেন। এক অনন্য অভিজ্ঞতা নিজে অনুভব করবেন। আমি ছোটি মাইয়াকে প্রণাম জানাই। সকল দেশবাসীকে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং পূর্বাঞ্চলের মানুষদের ছট মহোৎসবের শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, উৎসবের এই সময়ে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি চিঠি লিখে আমার অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আমি চিঠিতে দেশের সেই সব সাফল্যের কথা বলেছিলাম, যার ফলে এবারে উৎসবের জৌলুস আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমার চিঠির উত্তরে দেশের অনেক নাগরিক আমাকে তাদের বার্তা পাঠিয়েছেন। সত্যি অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে। এবার সেই সব এলাকাতেও খুশির প্রদীপ জ্বালানো হয়েছে, যেখানে একসময় মাওবাদী সন্ত্রাসের অন্ধকার ছেয়ে থাকত। মানুষ সেই মাওবাদী সন্ত্রাস গোড়া থেকে শেষ করতে চায়, যা তাদের সন্তানদের ভবিষ্যৎ বিপন্ন করে তুলেছিল। জিএসটি বাচাত উৎসব নিয়েও মানুষের মধ্যে অনেক উৎসাহ রয়েছে। এবারের উৎসবে আরও একটি আনন্দের বিষয় দেখতে পাওয়া গেছে। বাজারে স্বদেশি জিনিসপত্রের কেনাকাটা অভূতপূর্বভাবে বেড়েছে। মানুষজন আমাকে যে বার্তা পাঠিয়েছেন, তাতে তারা জানিয়েছেন এবারে তারা কোন কোন স্বদেশি জিনিস কিনেছেন। বন্ধুগণ, আমি আমার চিঠিতে ভোজ্য তেলের ব্যবহার 10% কমানোর জন্য অনুরোধ করেছিলাম। এই ব্যাপারেও সকলে খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বন্ধুগণ, স্বচ্ছতা ও স্বচ্ছতার প্রচেষ্টা, এই বিষয়েও আমি প্রচুর বার্তা পেয়েছি। আমি আপনাদের সঙ্গে দেশের বিভিন্ন শহরের এমন কিছু গল্প ভাগ করে নিতে চাই, যা খুবই অনুপ্রেরণাদায়ক। ছত্তিশগড়ের অম্বিকাপুরে শহর থেকে প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করার জন্য একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। অম্বিকাপুরে গার্বেজ ক্যাফে চালানো হচ্ছে। এগুলো এমন ক্যাফে যেখানে প্লাস্টিকের আবর্জনা নিয়ে গেলে ভরপেট খাবার খাওয়ানো হয়। যদি কোনো ব্যক্তি 1 কিলো প্লাস্টিক নিয়ে যান, তাহলে তিনি দুপুর বা রাতের খাবার পান। আর যদি কেউ আধ কিলো প্লাস্টিক নিয়ে যান, তাহলে জলখাবার পাওয়া যায়। এই ক্যাফে অম্বিকাপুর মিউনিসিপাল কর্পোরেশন চালায়। বন্ধুগণ, একই ধরনের অসাধারণ কাজ বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ার কপিল শর্মাজি করেছেন।
বেঙ্গালুরুকে সিটি অফ লেক বলা হয় এবং কপিলজি এখানে লেকগুলিকে নতুন জীবন দেওয়ার অভিযান শুরু করেছেন। কপিলজির দল বেঙ্গালুরু এবং তার আশেপাশের এলাকায় 40টি কুয়ো এবং 6টি লেককে পুনরুজ্জীবিত করেছে। বিশেষ ব্যাপার হলো যে তিনি তার এই মিশনে কর্পোরেট ওয়ার্ল্ড এবং স্থানীয় মানুষদেরও যুক্ত করেছেন। তার সংস্থা গাছ লাগানোর অভিযানের সঙ্গেও যুক্ত। বন্ধুগণ, অম্বিকাপুর এবং বেঙ্গালুরু এই অনুপ্রেরণাদায়ক উদাহরণগুলি দেখায় যে যদি মনস্থির করা যায় তাহলে পরিবর্তন আসবেই। বন্ধুগণ, পরিবর্তনের আরও একটি প্রচেষ্টার উদাহরণ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা সবাই জানেন, যেমন পাহাড়ে এবং সমতল ভূমিতে জঙ্গল থাকে আর এই জঙ্গল মাটিকে বেঁধে রাখে, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে সমুদ্র তীরবর্তী ম্যানগ্রোভের। ম্যানগ্রোভ সমুদ্রের নোনা জল এবং জলাভূমিতে জন্মায় এবং সামুদ্রিক ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুনামি বা সাইক্লোনের মতো বিপর্যয় এলে এই ম্যানগ্রোভ খুবই সহায়ক প্রমাণিত হয়। বন্ধুগণ, গুজরাটের বন বিভাগ ম্যানগ্রোভের এই গুরুত্ব বুঝে একটি বিশেষ অভিযান চালাচ্ছে। 5 বছর আগে বন বিভাগের একটি দল আমেদাবাদের কাছে ধোলেরায় ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করেছিল আর আজ ধোলেরা উপকূলে 3,500 হেক্টর জুড়ে ম্যানগ্রোভ ছড়িয়ে পড়েছে। এই ম্যানগ্রোভের প্রভাব আজ গোটা অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানকার ইকোসিস্টেমে ডলফিনের সংখ্যা বেড়েছে, কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এখন এখানে পরিযায়ী পাখিরাও প্রচুর সংখ্যায় আসছে। এর ফলে সেখানকার পরিবেশের ওপর ভালো প্রভাব তো পড়েইছে, ধোলেরার মৎস্যচাষীদেরও লাভ হচ্ছে। বন্ধুগণ, ধোলেরা ছাড়াও গুজরাটের কচ্ছেও ম্যানগ্রোভ প্ল্যান্টেশন জোর কদমে চলছে। সেখানে কোরি ক্রিকে ম্যানগ্রোভ লার্নিং সেন্টারও তৈরি করা হয়েছে। বন্ধুগণ, গাছপালা বা বৃক্ষের এটাই তো বিশেষত্ব। তারা যেখানেই থাকুক, সর্বদা প্রতিটি জীবের মঙ্গলের জন্য কাজে লাগে। তাই তো আমাদের গ্রন্থগুলিতে বলা হয়েছে, ধন্যা মহিরুহা येभ्यो নিরাশাম यान्ति नार्थिनः। অর্থাৎ সেই সব বৃক্ষ ও উদ্ভিদই ধন্য যারা কাউকেই নিরাশ করে না। আমাদেরও উচিত আমরা যেখানেই থাকি না কেন অবশ্যই গাছ লাগানো। এক পেড় মা কে নাম এই অভিযানকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, আপনারা কি জানেন, মন কি বাতে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করি তার মধ্যে আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় কোনটা? তো আমি এই বিষয়ে এটাই বলবো, মন কি বাতে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করি সেগুলো থেকে মানুষ সমাজের জন্য কিছু ভালো ইনোভেটিভ করার প্রেরণা পায়। কি আমাদের সংস্কৃতি, আমাদের দেশের নানা দিক এর মাধ্যমে স্পষ্টভাবে সামনে আসে। বন্ধুগণ, আপনাদের মধ্যে অনেকেরই মনে থাকবে যে প্রায় 5 বছর আগে আমি এই অনুষ্ঠানে ভারতীয় প্রজাতির কুকুর অর্থাৎ ডগস নিয়ে আলোচনা করেছিলাম। আমি দেশবাসীর পাশাপাশি আমাদের সুরক্ষা বাহিনীকে অনুরোধ করেছিলাম তারা যেন ভারতীয় প্রজাতির ডগস দত্তক নেয়, কারণ তারা আমাদের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে অনেক সহজে মানিয়ে নিতে পারে। আমার এটা বলতে খুব আনন্দ হচ্ছে, আমাদের সুরক্ষা এজেন্সিগুলো এই দিকে বেশ কিছু প্রশংসনীয় প্রচেষ্টা করেছে। বিএসএফ ও সিআরপিএফ
তাদের স্কোয়াডে ভারতীয় প্রজাতির ডগসের সংখ্যা বাড়িয়েছে। ডগসদের ট্রেনিংয়ের জন্য বিএসএফ এর ন্যাশনাল ট্রেনিং সেন্টার গোয়ালিয়রের টেকানপুরে অবস্থিত। এখানে উত্তর প্রদেশের রামপুর হাউন্ড, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মুধোল হাউন্ডের উপর বিশেষভাবে ফোকাস করা হচ্ছে। এই সেন্টারে ট্রেনাররা টেকনোলজি এবং ইনোভেশনের সাহায্যে কুকুরদের আরও ভালোভাবে ট্রেন করছেন। ভারতীয় প্রজাতির ডগসদের জন্য ট্রেনিং ম্যানুয়ালস আবার নতুন করে লেখা হয়েছে, যাতে তাদের ইউনিক স্ট্রেংথগুলোকে সামনে আনা যায়। বেঙ্গালুরুতে সিআরপিএফ এর ডগ ব্রিডিং অ্যান্ড ট্রেনিং স্কুলে মঙ্গ্রেলস, মুধোল হাউন্ড, কোম্বাই এবং পান্ডিকুনার মতো ভারতীয় কুকুরদের ট্রেন করা হচ্ছে। বন্ধুগণ, গত বছর লখনৌতে অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিটের আয়োজন করা হয়েছিল। সেই সময় রিয়া নামের একটি কুকুর সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। এটি একটি মুধোল হাউন্ড, যাকে বিএসএফ ট্রেন করেছে। রিয়া এখানে অনেক ফরেন ব্রিডসকে পেছনে ফেলে প্রথম পুরস্কার জিতেছিল। বন্ধুগণ, এখন বিএসএফ তাদের ডগসদের বিদেশি নামের পরিবর্তে ভারতীয় নাম দেওয়ার প্রথা শুরু করেছে। আমাদের এখানকার দেশি কুকুররাও অদ্ভুত সাহস দেখিয়েছে। গত বছর ছত্তিশগড়ের মাওবাদ প্রভাবিত এলাকায় টহল দেওয়ার সময় সিআরপিএফ এর একটি দেশি কুকুর 8 কিলোগ্রাম বিস্ফোরক শনাক্ত করেছিল। বিএসএফ এবং সিআরপিএফ এই দিকে যে প্রচেষ্টা করেছে, তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই। যাই হোক, আমি 31শে অক্টোবরেরও অপেক্ষা করছি। এটি লৌহপুরুষ সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীর দিন। এই উপলক্ষে প্রতি বছর গুজরাটের একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটির কাছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেই একতা দিবস প্যারেডও হয় এবং এই প্যারেডে আবার ভারতীয় কুকুরদের সামর্থ্যের প্রদর্শন হবে। সুযোগ পেলে এটা অবশ্যই দেখে নেবেন। সত্যিই দেখার মতো। আমার প্রিয় দেশবাসী, সর্দার প্যাটেলজির 150তম জন্মজয়ন্তীর দিনটা সারা দেশের জন্য এক অত্যন্ত বিশেষ মুহূর্ত। আধুনিক যুগে সর্দার প্যাটেল দেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন। তার বিশাল ব্যক্তিত্বে একসাথে বহু গুণের সমাহার ছিল। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলেন। তিনি ভারত এবং ব্রিটেন উভয় জায়গাতেই পড়াশোনায় অসাধারণ ফল করেছিলেন। তিনি তার সময়ের সবচেয়ে সফল আইনজীবীদের মধ্যে একজন ছিলেন। তিনি ওকালতিতে আরও নাম করতে পারতেন, কিন্তু গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে স্বাধীনতা আন্দোলনে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। খেড়া সত্যাগ্রহ থেকে শুরু করে বোরসদ সত্যাগ্রহ, অনেক আন্দোলনে তার অবদান আজও অবিস্মরণীয়। আহমেদাবাদ মিউনিসিপ্যালিটির প্রধান হিসেবে তার কার্যকালও ঐতিহাসিক ছিল। তিনি পরিচ্ছন্নতা এবং সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অবদানের জন্য আমরা সকলে সর্বদা তার কাছে ঋণী থাকব। বন্ধুগণ, সর্দার প্যাটেল ভারতের ব্যুরোক্রেটিক ফ্রেমওয়ার্কের একটি মজবুত ভিত্তিও স্থাপন করেছিলেন। দেশের একতা এবং অখণ্ডতার জন্য তিনি অতুলনীয় প্রচেষ্টা করেছিলেন। আমার আপনাদের সকলের কাছে অনুরোধ, 31শে অক্টোবর সর্দার সাহেবের জন্মজয়ন্তীতে দেশ জুড়ে রান ফর ইউনিটিতে আপনারাও অবশ্যই অংশ নিন। আর একা নয়, সবাইকে সঙ্গে নিয়ে অংশ নিন। ঐক্যের জন্য এই দৌড় যুব চেতনার সুযোগ হয়ে ওঠা উচিত, যা একতাকে আরও মজবুত করবে। এটা সেই মহান ব্যক্তিত্বের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি, যিনি ভারতকে ঐক্যের সুতোয় গেঁথেছিলেন। আমার প্রিয় দেশবাসী, চায়ের সঙ্গে আমার যোগসূত্র তো আপনারা সকলেই জানেন, কিন্তু আজ আমি ভাবলাম যে মন কি বাতে কফি নিয়ে আলোচনা করলে কেমন হয়। আপনাদের মনে থাকবে, গত বছর আমরা মন কি বাতে
আরাকু কফি নিয়ে কথা বলেছিলাম। কিছু সময় আগে ওড়িশার অনেক মানুষ আমার কাছে কোরাপুট কফি নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। তারা আমাকে চিঠি লিখে বলেছেন মন কি বাতে যেন কোরাপুট কফি নিয়েও আলোচনা করা হয়। বন্ধুগণ, আমাকে বলা হয়েছে যে কোরাপুট কফির স্বাদ অসাধারণ, আর শুধু তাই নয়, স্বাদের কথা তো ছেড়েই দিন, কফির চাষও মানুষের উপকার করছে। কোরাপুটে এমন কিছু মানুষও আছেন যারা নিজেদের প্যাশনের কারণে কফির চাষ করছেন। কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ ভালো চাকরি করতেন, কিন্তু তাঁরা কফিকে এতটাই ভালোবাসেন যে এই ফিল্ডে চলে এসেছেন এবং এখন সফলভাবে এখানে কাজ করছেন। এমন অনেক মহিলাও আছেন যাদের জীবনে কফির কারণে সুখকর পরিবর্তন এসেছে। কফির মাধ্যমে তারা সম্মান এবং সমৃদ্ধি দুই অর্জন করেছেন। এটা ঠিকই বলা হয়েছে যে কোরাপুট কফি অত্যন্ত সুস্বাদু, এহা ওড়িশারা গৌরব। বন্ধুগণ, সারা বিশ্বে ভারতের কফি খুব জনপ্রিয় হয়ে উঠছে। তা সে কর্ণাটকের চিকমাগালুর, কুর্গ এবং হাসান, বা তামিলনাড়ুর পুলনি, সেভারয়, নীলগিরি এবং আন্নামালাইয়ের এলাকা হোক, কর্ণাটক তামিলনাড়ু সীমান্তে বিলিগিরি অঞ্চল হোক, অথবা কেরালার ওয়েনাড, ত্রাভাঙ্কোর এবং মালাবারের এলাকাই হোক, ভারতের কফি ডাইভার্সিটি সত্যি দেখার মতো। আমাকে বলা হয়েছে যে আমাদের নর্থ ইস্টও কফি কাল্টিভেশনে এগিয়ে চলেছে। এর ফলে সারা বিশ্বে ভারতীয় কফির পরিচিতি আরও দৃঢ় হচ্ছে। তাই তো কফি প্রেমীরা বলেন, ইন্ডিয়াস কফি ইজ কফি অ্যাট ইটস ফাইনেস্ট। ইট ইজ ব্রুড ইন ইন্ডিয়া অ্যান্ড লাভড বাই দ্য ওয়ার্ল্ড। আমার প্রিয় দেশবাসী, এখন মন কি বাতে এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদের সকলের হৃদয়ের খুব কাছের। এই বিষয়টি হলো আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত, ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত অর্থাৎ বন্দে মাতরম। বন্দে মাতরম এমন একটি গান যার প্রথম শব্দটি আমাদের হৃদয়ে অনুভূতির জোয়ার এনে দেয়। সেই একটি শব্দে কতই না ভাব রয়েছে, কতই না শক্তি রয়েছে। স্বাভাবিকভাবেই এটি আমাদের ভারত মাতার মমত্ব অনুভব করায়। এটি আমাদের ভারত মাতার সন্তান হিসেবে নিজেদের দায়িত্বের বোধ জাগিয়ে তোলে। যখন কঠিন সময় আসে, তখন বন্দে মাতরম ধ্বনি 140 কোটি ভারতীয়কে ঐক্যের শক্তিতে ভরিয়ে তোলে। বন্ধুগণ, রাষ্ট্রভক্তি, ভারত মাতার প্রতি ভালোবাসা, এটি যদি শব্দের ঊর্ধ্বে থাকা কোনো অনুভূতি হয়, তাহলে বন্দে মাতরম সেই বিমূর্ত অনুভূতিকে বাস্তবিক রূপদানকারী একটি সঙ্গীত। এর রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শতাব্দীর পর শতাব্দীর দাসত্বে শিথিল হয়ে পড়া ভারতে নতুন প্রাণ সঞ্চার করার জন্য করেছিলেন। বন্দে মাতরম যদিও ঊনবিংশ শতাব্দীতে লেখা হয়েছিল, কিন্তু এর ভাবনা ভারতের হাজার হাজার বছরের পুরনো অমর চেতনার সঙ্গে যুক্ত ছিল। যে ভাবনা দিয়ে বেদ মাতা ভূমি পুত্র অহম পৃথিব্যাঃ ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখে এক ভাবের জগতে মাতৃভূমি ও তার সন্তানদের সেই সম্পর্ককে মন্ত্রের আকারে বেঁধে দিয়েছিলেন। বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ করে বন্দে মাতরম নিয়ে এত কথা কেন বলছি। আসলে আর কিছুদিন পরেই 7ই নভেম্বর আমরা বন্দে মাতরম এর 150তম বর্ষ উদযাপন করতে চলেছি। 150 বছর আগে বন্দে মাতরম রচিত হয়েছিল এবং 1896 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথমবার এটি গেয়েছিলেন। বন্ধুগণ, বন্দে মাতরম গানে কোটি কোটি দেশবাসী সর্বদা রাষ্ট্রপ্রেমের অসীম উচ্ছ্বাস অনুভব করেছেন। আমাদের প্রজন্ম বন্দে মাতরমের শব্দে ভারতের এক জীবন্ত এবং মহিমান্বিত রূপ দর্শন করেছে। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। আমাদের এমনই এক ভারত গড়ে তুলতে হবে। বন্দে মাতরম আমাদের এই প্রচেষ্টায় সর্বদা আমাদের প্রেরণা হয়ে থাকবে। তাই আমাদের বন্দে মাতরমের ১৫০তম বর্ষকেও স্মরণীয় করে রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য এই সংস্কারের ধারাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনে বন্দে মাতরম সম্পর্কিত অনেক অনুষ্ঠান হবে, দেশে অনেক আয়োজন করা হবে। আমি চাইব আমরা সকল দেশবাসী যেন বন্দে মাতরমের গৌরবগাথার জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রচেষ্টা করি। আপনারা আমাকে নিজেদের পরামর্শ বন্দে মাতরম ১৫০-এর সঙ্গে অবশ্যই পাঠান। বন্দে মাতরম ১৫০। আপনাদের পরামর্শের জন্য আমি অপেক্ষায় থাকব এবং আমরা সবাই এই সুযোগকে ঐতিহাসিক করে তোলার জন্য কাজ করব। প্রিয় দেশবাসী, সংস্কৃতের নাম শুনলেই আমাদের মনে আসে আমাদের ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, পুরাণ, শাস্ত্র, প্রাচীন জ্ঞান, বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং দর্শন। কিন্তু একসময় এই সব কিছুর পাশাপাশি সংস্কৃত ছিল কথোপকথনের ভাষা। সেই যুগে অধ্যয়ন এবং গবেষণা সংস্কৃত ভাষাতেই করা হতো। নাট্যমঞ্চনও সংস্কৃতে হতো। কিন্তু দুর্ভাগ্য, পরাধীনতার সময়কালে এবং স্বাধীনতার পরেও সংস্কৃত ক্রমাগত উপেক্ষার শিকার হয়েছে। এই কারণে যুব প্রজন্মের মধ্যে সংস্কৃতের প্রতি আকর্ষণও কমতে শুরু করে। কিন্তু বন্ধুগণ, এখন সময় বদলাচ্ছে, তাই সংস্কৃতেরও সময় বদলাচ্ছে। সংস্কৃতি এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়া সংস্কৃতকে নতুন প্রাণবায়ু দিয়েছে। আজকাল অনেক যুবক যুবতী সংস্কৃত নিয়ে খুব আকর্ষণীয় কাজ করছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে এমন অনেক রিলস দেখতে পাবেন, যেখানে অনেক যুবক যুবতীকে সংস্কৃতে এবং সংস্কৃত সম্পর্কে কথা বলতে দেখা যাবে। অনেকে তো আবার নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সংস্কৃত শেখান। এমনই একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর হলেন ভাই যশ সালুনকে। যশের বিশেষত্ব হলো তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ক্রিকেটারও। সংস্কৃতে কথা বলতে বলতে তার ক্রিকেট খেলার রিল লোকেরা খুব পছন্দ করেছে। আপনারা শুনুন। पश्यतु अहं कथं क्रीडामि। देवराज सेव्यमान पावनाग्रि पङ्कजम् ज्ञानयज्ञसूत्रमिन्दुशेखरम् कृपाकरम्। प्रातः नूतनं कन्दुकं गृह्णातु। नारदादियोगिवृन्दवन्दितं दिगम्बरम्। इमं कन्दुकं सावधानेन पश्य चषटकाय ताडय। आशिकापुराधिनाथ कालभैरवं भजे, कालभैरवं भजे। বন্ধুগণ, কমলা এবং জাহ্নবী এই দুই বোনের কাজও অসাধারণ। এই দুই বোন আধ্যাত্মিকতা, দর্শন এবং সঙ্গীতের ওপর কন্টেন্ট তৈরি করেন। আরও একজন তরুণের ইনস্টাগ্রামে চ্যানেল আছে, সংস্কৃত ছাত্র হম। এই চ্যানেলটি যিনি চালান, সেই তরুণ বন্ধুটি সংস্কৃত সংক্রান্ত তথ্য দেওয়ার পাশাপাশি সংস্কৃতে হাস্য কৌতুকের ভিডিও তৈরি করেন। তরুণরা সংস্কৃতে তৈরি এই ভিডিওগুলিও খুব পছন্দ করে। আপনাদের মধ্যে অনেকেই সমষ্টির ভিডিও দেখে থাকবেন। সমষ্টি
সংস্কৃতে নিজের গানগুলিকে বিভিন্নভাবে পরিবেশন করে। আরও একজন তরুণ হলেন ভবেশ ভীম নাথানি। ভবেশ সংস্কৃত শ্লোক, আধ্যাত্মিক দর্শন এবং নীতি নিয়ে কথা বলেন। বন্ধুগণ, ভাষা যে কোনো সভ্যতার মূল্যবোধ এবং ঐতিহ্যের বাহক। সংস্কৃত এই কর্তব্য হাজার হাজার বছর ধরে পালন করেছে। এটা দেখা খুবই সুখের যে এখন সংস্কৃতের জন্য কিছু তরুণ তরুণী নিজেদের কর্তব্য পালন করছেন। প্রিয় দেশবাসী, এখন আমি আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। আপনারা কল্পনা করুন, বিংশ শতাব্দীর শুরুর সময়কাল। তখন দূর দূরান্ত পর্যন্ত স্বাধীনতার কোনো আশাই দেখা যাচ্ছিল না। সারা ভারতে ইংরেজরা শোষণের সমস্ত সীমা অতিক্রম করেছিল এবং সেই সময়ে হায়দ্রাবাদের দেশপ্রেমী মানুষদের জন্য নিপীড়নের এই সময়টা আরো ভয়াবহ ছিল। তাদের নিষ্ঠুর ও নির্দয় নিজামের অত্যাচারও সহ্য করতে হতো। গরিব, বঞ্চিত এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচারের কোনো সীমাই ছিল না। তাদের জমি কেড়ে নেওয়া হতো, পাশাপাশি ভারী ট্যাক্সও চাপানো হতো। যদি তারা এই অন্যায়ের প্রতিবাদ করতেন, তাহলে তাদের হাত পর্যন্ত কেটে দেওয়া হতো। বন্ধুগণ, এমন কঠিন সময়ে 20 বছর বয়সী এক যুবক এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আজ একটি বিশেষ কারণে আমি সেই যুবকের কথা আলোচনা করছি। তার নাম বলার আগে আমি আপনাদেরকে তার বীরত্বের কথা বলবো। বন্ধুগণ, সেই সময়ে যখন নিজামের বিরুদ্ধে একটি শব্দ বলাও অপরাধ ছিল, সেই যুবক সিদ্দিকী নামের নিজামের এক আধিকারিককে খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন। নিজাম সিদ্দিকীকে কৃষকদের ফসল বাজেয়াপ্ত করার জন্য পাঠিয়েছিল, কিন্তু অত্যাচারের বিরুদ্ধে এই সংগ্রামে সেই যুবক সিদ্দিকীকে হত্যা করে। সে গ্রেপ্তারি এড়িয়ে পালিয়ে যেতেও সফল হয়। নিজামের অত্যাচারী পুলিশের হাত থেকে বাঁচতে সেই যুবক সেখান থেকে শত শত কিলোমিটার দূরে আসামে গিয়ে পৌঁছয়। বন্ধুগণ, আমি যে মহান ব্যক্তিত্বের কথা আলোচনা করছি তার নাম কোমারাম ভীম। এই 22শে অক্টোবরই তার জন্মজয়ন্তী পালিত হয়েছে। কোমারাম ভীমের আয়ু খুব দীর্ঘ ছিল না। তিনি মাত্র 40 বছর জীবিত ছিলেন, কিন্তু তার জীবনকালে তিনি অগণিত মানুষের, বিশেষ করে আদিবাসী সমাজের হৃদয়ে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। তিনি নিজামের বিরুদ্ধে সংগ্রামরত মানুষদের মধ্যে নতুন শক্তি জুগিয়েছিলেন। তিনি তার রণকৌশলের জন্য পরিচিত ছিলেন। নিজামের বিরুদ্ধে তিনি এক বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন। 1940 সালে নিজামের লোকেরা তাকে হত্যা করেছিল। যুব সমাজের কাছে আমার অনুরোধ, তারা যেন তার সম্পর্কে আরো বেশি করে জানার চেষ্টা করে। कोमरम भीम की ना विनम्र निवाली आयन प्रजल हृदयाल्लो एप्पटिकी नीलीची उंटारू। বন্ধুগণ, আগামী মাসে 15 তারিখে আমরা জনজাতীয় গৌরব দিবস পালন করব। এটি ভগবান বিরসা মুন্ডাজির জন্মজয়ন্তীর শুভ মুহূর্ত। আমি ভগবান বিরসা মুন্ডাজিকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। দেশের স্বাধীনতার জন্য, আদিবাসী সম্প্রদায়ের অধিকারের জন্য তিনি যে কাজ করেছেন তা অতুলনীয়। আমার জন্য এটা সৌভাগ্যের বিষয়, আমি ঝাড়খণ্ডে ভগবান বিরসা মুন্ডাজির গ্রাম উলিহাতু যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি সেখানকার মাটি কপালে লাগিয়ে প্রণাম করেছিলাম। ভগবান বিরসা মুন্ডাজি এবং কোমারাম ভীমজির মতোই আমাদের আদিবাসী সম্প্রদায়ে আরো অনেক মহান ব্যক্তিত্ব জন্মেছেন। আমার অনুরোধ, আপনারা তাদের সম্পর্কে অবশ্যই পড়ুন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের জন্য
আমি আপনাদের পাঠানো প্রচুর বার্তা পাই। অনেকেই এই বার্তাগুলিতে তাদের আশেপাশের প্রতিভাবান ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেন। এটা পড়ে আমার খুব আনন্দ হয় যে আমাদের ছোট ছোট শহর, মফস্বল এবং গ্রামেও ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ হচ্ছে। আপনারা যদি এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে চেনেন যারা সেবার মনোভাব নিয়ে সমাজ পরিবর্তনে নিযুক্ত আছেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি বরাবরের মতোই আপনাদের বার্তার অপেক্ষায় থাকব। আগামী মাসে মন কি বাতের আরও একটি এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে, কিছু নতুন বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।